বাংলাদেশের মুক্তির সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। খোদ সরকারের উপদেষ্টা ও প্রভাবশালী সমন্বয়কেরা সরাসরি উস্কানি দেয়ায় বেড়েছে বিপদ। দেশের মধ্যে ব্যাপক সমালোচনার পাশাপাশি বিদেশে তৈরি হয়েছে বড় ধরনের ভাবমূর্তির সংকট। বাংলাদেশে আদৌ অন্তর্বর্তী সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। এমন অবস্থায় ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বিবৃতি দিতে বাধ্য হয়েছে সরকার। তবে বিশ্লেষকেরা বলছেন হাতছাড়া হয়ে গেছে ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শেখ হাসিনা সরকারের পতনের ৬ মাসের মাথায় ঘোষণা দিয়ে পুলিশ ও সেনাবাহিনীর নাকের ডগায় ৫ ফেব্রুয়ারি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ভবনে হামলা চালানো হয়। ভাঙচুর, আগুন দেওয়ার এক পর্যায়ে এক্সকেভেটর এনে গুঁড়িয়ে দেওয়া হয় পুরো ভবন। আমাদের অনুসন্ধান বলছে সরকারি নিয়ন্ত্রণে থাকা সিটি কর্পোরেশন থেকে বুলডোজার এনে ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। পরদিনও চলে ভবন ভাঙার মিশন। দিনভর ভাঙচুর ও লুটপাটের পর বিকেলে গরু জবাই করে আয়োজন করা হয় জিয়াফত। পুরো সময়টিতে সরকারের ভূমিকা ছিল জেগে জেগে ঘুমানোর মতো। পরিস্থিতি দেখেও না দেখার ভান ছিল সরকারের। বিবিসি বাংলা সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে এসব ঘটনায় সরকারের দিক থেকে সেভাবে শক্ত অবস্থান দৃশ্যমান ছিল না। ফলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সেনাবাহিনীর সদস্যরা অনেক পরে ঘটনাস্থলে গেলেও তারা নিরাপদ অবস্থান বজায় রেখেছে। শুধু ধানমন্ডি ৩২ নম্বরে নয়, শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার বাসভবন, সুধা সদন সহ সারা দেশে টানা ২ দিন ধরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার বাসভবন ও দলীয় কার্যালয়। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে ৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৩৫টি জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতি ফলক, মুরাল ও নাম ফলক ভেঙে ফেলার পাশাপাশি গ্রাফিতি মুছে ফেলার ঘটনা ঘটেছে। বেশিরভাগ জায়গায় হয়েছে লুটপাট। এমন তাণ্ডবে গোটা দেশে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িতেও দেওয়া হয়েছে আগুন। সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের নোয়াখালীর বেগমগঞ্জের গ্রামের বাড়িও হামলা থেকে রক্ষা পায়নি। সারা দেশে এমন তাণ্ডবে সরকারের নির্লিপ্ততায় দেশে বিদেশে চলছে সমালোচনার ঝড়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বড় করে এসেছে মব রাজত্বের কথা। হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে মবের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটি ৬ ফেব্রুয়ারি বলেছে বাংলাদেশে একদল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার পারিবারিক বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। শেখ হাসিনার আত্মীয় স্বজন এবং দলীয় নেতাদের সম্পত্তিও হামলার লক্ষ্যে পরিণত হয়েছে। তথাকথিত বুলডোজার মিছিলের নামে এ হামলার আগাম ঘোষণা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়, অথচ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিতে পারেনি। হিউম্যান রাইটস ওয়াচ পরিষ্কার বলেছে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ক্ষোভের ন্যায্যতা থাকলেও এর নামে আইনহীনতা গ্রহণযোগ্য নয়। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস, CNN সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ অশান্তির মুখে। খবর হলো ৮ই আগস্টের পর থেকে ডক্টর ইউনূসের সরকারকে যেসব আন্তর্জাতিক সংস্থা ও দেশ সমর্থন দিয়েছে তারা বেজায় চটেছে সরকারের এমন নির্লিপ্ততায়। বঙ্গবন্ধুর বাড়িটি ধ্বংসের সময় একটি আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠনের পতাকা উড়াতে দেখা গেছে। তা নিয়ে US স্টেট ডিপার্টমেন্ট থেকে কড়া কৈফিয়ত তলব করা হয়েছে সরকারের কাছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ ধরনের নৈরাজ্যে সরকারের নির্লিপ্ততা নিয়ে কৈফিয়ত তলব করেছে। তারা সরকারের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছে। প্রথমত, ঘোষণা দিয়ে একটি ঐতিহাসিক ভবন গুঁড়িয়ে দেওয়ার হুমকি কেন সরকার এত হালকা ভাবে নিল? ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রায় 16 ঘন্টা পর কেন একটা দায়সারা গোছের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সরকার দায়িত্ব সারল? দর্শক, বঙ্গবন্ধুর বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ৬ ফেব্রুয়ারি বিকেল 4:15টায় প্রথম প্রেস রিলিজ ইস্যু করা হয়, যেখানে বলা হয়েছিল এই ঘটনাটি অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।
খবর হলো আন্তর্জাতিক মহল থেকে চাপ আসা শুরু করলে গভীর রাতে সরকারের টনক নড়ে। রাতে নরম গরম সুরে সরকার প্রেস রিলিজ দেয়, সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। কিন্তু সরকার যখন এই প্রেস রিলিজ ইস্যু করে তখনও 32 নম্বরে ভাঙ্গাভাঙ্গি চলছিল জিয়াফত। 7 ফেব্রুয়ারি সকালে 3টি দেশের দূতাবাস থেকে সরকারকে জিজ্ঞেস করা হয় এ ধরনের নির্লিপ্ততা কতদিন চলতে থাকবে। এরপর সরকার পক্ষে টনক নড়ে। এরই মধ্যে সরকারের কাছে খবর আসে দেশের বেশ কয়েকটি স্থানে মাজার গুড়িয়ে দিতে চায় সরকার পক্ষের উন্মত্ত একটি অংশ। যারা ভাঙচুরের আহ্বান জানিয়েছিল তারা এবার শান্ত হওয়ার ডাক দেয়। তড়িঘড়ি করে ফেসবুক লাইভে এসে নিজেদের লোকজনকে শান্ত হওয়ার আহ্বান জানায় বৈষম্য বিরোধীরা। এরপর 7 ফেব্রুয়ারি সরকারের পক্ষ থেকে তৃতীয় সংবাদ বিজ্ঞপ্তি ইস্যু করা হয়। সেখানে বলা হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারোর সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ সংবাদ বিজ্ঞপ্তিটি নিয়ে আরো বিতর্ক দেখা দিয়েছে। 32 নম্বর বাড়িটি আওয়ামী লীগের সম্পত্তি হলো কিভাবে? যে বাড়িটির সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জড়িত, সে বাড়িটি একটি দলের সম্পত্তি হয় কিভাবে? দর্শক, আরো একটি বিষয় খেয়াল করে দেখুন। মধ্যরাতে ইস্যু করা দ্বিতীয় প্রেস রিলিজে সরকার বলেছিল আর কোনো হামলা বরদাস্ত করা হবে না। 15 ঘন্টার ব্যবধানে ঘুরে গিয়ে তৃতীয় প্রেস রিলিজে জানাচ্ছেন আহ্বান। সূত্রগুলো বলছে সরকারের যে গ্রুপগুলো উন্মত্ততা চালিয়েছে তাদের দমাতে পারছে না, আবার আন্তর্জাতিক চাপে দর্শক হয়ে বসেও থাকতে পারছে না। এ যেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। তৃতীয় সংবাদ বিজ্ঞপ্তির শেষ দিকে সরকার বলছে আইন শৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দিবে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যা বর্তমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ করে দেয়, আর সেই তুলনা যতই অন্যায্য হোক না কেন। আন্তর্জাতিক মহলের চাপের সংকেত দিয়ে মবকে বাগিয়ে আনতে চাইছে সরকার। সবশেষ খবর হলো ইউরোপীয় ইউনিয়নের 14টি এম্বাসি থেকে গত 2 দিনের ঘটনায় সরকারের কাছ থেকে দৃশ্যমান আইনি কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে। কিন্তু আমাদের পর্যবেক্ষণ হলো দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হলে ঘর ভেঙে পড়বে সরকারের, ফলে সে পথে হাঁটার কোনো সুযোগ নেই। আবার এর ফলে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে সরকার অক্ষমতা আরো দুর্বল করবে সরকারের ভাবমূর্তি। ফলে গুড়িয়ে দেওয়ার কর্মসূচি বুমেরাং হয়ে হাজির হয়েছে অন্তর্বর্তী সরকারের সামনে। এমনকি প্রায় 24 ঘন্টা নীরব ভূমিকা পালনের পর সরকারের ভূমিকা নিয়ে বিএনপিও প্রশ্ন তুলেছে। দলের পক্ষ থেকে 6 ফেব্রুয়ারি রাতে এক বিবৃতিতে বলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সক্ষমতা দেখাতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। গণতান্ত্রিক ছাত্র পরিষদ, নাগরিক ঐক্য, হেফাজতে ইসলামের নেতারাও মনে করছেন যা ঘটেছে তার জন্য সরকারের ব্যর্থতা দায়ী। আন্তর্জাতিক একাধিক সংস্থা মবকে উস্কে দেওয়ার পিছনে সরকারের একজন উপদেষ্টা ও সরকার সমর্থক ছাত্র সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 5 ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে লেখেন উৎসব হোক। এমনকি 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙার সময় সরকারের নির্লিপ্ততা নিয়ে যখন পরদিন সরকারের সমালোচনা হচ্ছিল তখনও উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক পেজে সাফাই গিয়ে লেখেন হাসিনার বাংলাদেশ বিরোধী, গণঅভ্যুত্থান বিরোধী বক্তব্য যেই গণক্ষোভের জন্ম দিয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে 32 নম্বরে। সরকার কি করবে? খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবে, আর সরকার জুলাইয়ের সেই ছাত্র জনতার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে। ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত। আবার ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ 5 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 25 লেখেন আজ রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। 32 নম্বর গুড়িয়ে দেওয়ার সময় রাত 10টা 28 আর এক পোস্টে তিনি লেখেন ফেসিবাদের চিহ্ন বিলোপের সাথে সাথে হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সারা দেশে মব ভায়োলেন্সের প্রতিবাদ করার প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ 6 ফেব্রুয়ারি ফেসবুকে লেখেন ফেসিবাদ পতনের পক্ষে যারা ছিল না আজকে তাদের চিনে রাখুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির
ফেসবুক পেজ থেকে হামলা ভাঙচুরের প্রতি সমর্থন জানিয়ে একের পর এক পোস্ট আমরা দেখেছি। সরকার উপদেষ্টা থেকে শুরু করে সরকার সমর্থকদের প্রকাশ্য সমর্থনের কারণে এটা স্পষ্ট যে শেখ হাসিনার বক্তব্যকে ঢাল বানিয়ে নতুন করে তারা ত্রাসের রাজত্ব তৈরিতে ভূমিকা রেখেছেন। এতে ভয়াবহ বিপদের মুখে পড়েছে ডক্টর ইউনূসের সরকার। বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নতুন করে সামনে এসেছে সেই রিসেট বাটন তথ্য। গত 27শে সেপ্টেম্বর ভয়েস অব আমেরিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমন তথ্য হাজির করে ব্যাপক তোপের মুখে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার কমিশনের একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি, তারা সরকারের কাছে স্পষ্টত জানতে চেয়েছে, দুদিন পার হয়ে গেলেও এখনো মতকে কেন 32 নম্বর থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়নি, কেন এখনো মামলা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারি বিভিন্ন দপ্তর থেকে কিভাবে বুলডোজার নিয়ে গেল সেই প্রশ্ন উঠে এসেছে। যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের পক্ষে সরকারের উপদেষ্টাদের স্ট্যাটাস দেওয়ার ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ সরকারের বিদেশি বন্ধুরা। বাংলাদেশে অবস্থান করা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গত দুদিনের ঘটনায় হতবাক। এদিকে স্পষ্ট ভাষায় ঘটনার কড়া নিন্দা জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 6 ফেব্রুয়ারি বলেন, দখলদারি এবং অত্যাচারী গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরোচিত প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধ্বংস করে দেওয়ার ঘটনা দুঃখজনক। ভবন ধ্বংসের ইচ্ছাকৃত কাজের তীব্র নিন্দা করা উচিত। 32 নম্বর সহ ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নিন্দা করে ভারতের কমিউনিস্ট পার্টিও বিবৃতি দিয়েছে। আমাদের পর্যবেক্ষণ হলো 32 নম্বরে গুঁড়িয়ে দেওয়া ভবন ধস নামিয়েছে সরকারের ইমেজে। যে কৌশল নেওয়া হয়েছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এমনকি ট্রাম্প মোদি বৈঠকে ঠিক আগে এমন ঘটনা বড় ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকারকে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী